কেরালার জঙ্গলে ঘেরা একটি পুলিশ স্টেশন। রাতের বেলা মুষলধারে বৃষ্টি পড়ছিল। এর মধ্যে লুক অ্যান্থনি নামে এক ব্যক্তি এসে জানায় সে তার স্ত্রী সোফিকে নিয়ে ড্রাইভ করছিল। জঙ্গলের রংটা নেয়ার কারণে তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। লুকের যখন জ্ঞান ফিরেছে, লুক তার স্ত্রী সোফিকে দেখতে পায়নি। তার মানে সোফি নিখোঁজ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারের মধ্যে সোফির পার্স এবং পাসপোর্ট পায়। আর এরপর স্থানীয় কিছু লোকজন নিয়ে জঙ্গলের ভিতরে তল্লাশি শুরু করে। এখানে লোকালদের ধারণা এই জঙ্গলে বাঘ এবং হিংস্র জন্তুদের বসবাস, তাই তারা মনে করছে সোফিকে হয়তো বা কোনো হিংস্র পশু খেয়ে ফেলতে পারে, যে জন্য ধীরে ধীরে তল্লাশি বন্ধ হয়ে যায়। কিন্তু লুক থেমে থাকেনি। জঙ্গলের মাঝে একটি টেন্ট বানিয়ে সে দিনের পর দিন সোফিকে খুঁজেই যাচ্ছে। এভাবে 2 মাস কেটে যায়। সোফির কোনো খোঁজ নেই। পুলিশও একসময় লুককে বোঝানোর চেষ্টা করে 2-3 মাস কেটে গেছে, দয়া করে এখানে পড়ে না থেকে আপনি ফিরে যান, কারণ পাবলিক মনে করছে পুলিশ কিছুই করতে পারছে না। এখানেই সব থেকে বড় প্রশ্নটি আসে, তাহলে ওই রাতে কি হয়েছিল? সোফি কোথায় গেল? লুক এখানে কেন এসেছিল? এটা কি সাধারণ কোনো দুর্ঘটনা, নাকি এর পিছে অন্য কোনো ভয়ানক রহস্য লুকিয়ে আছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি রোড সাসের কথা। এদিকে সবাই হার মেনে নিলেও লুক এখনও সোফির ফেরার আশায় জঙ্গলে রয়ে গেছে। বালান নামে স্থানীয় এই ব্যক্তি মাঝে মধ্যে লুকের সঙ্গ দিতে আসে। সেও লুককে সান্ত্বনা দিচ্ছিল, কত মানুষই তো 5-10 বছর পর ফিরে আসে, আপনার স্ত্রীও একদিন ফিরে আসবে। সাথে বালান লুককে ড্রিঙ্ক অফার করছিল। আর তখনই পুলিশ এসে দেখে ফেলে এবং পাবলিক প্লেসে এভাবে ড্রিঙ্ক করায় দুজনকে থানায় নিয়ে রাতভর বসিয়ে রাখে। পরদিন সকালে বালানের মেয়ে জামাই শশাঙ্ক তাদেরকে নিতে আসে। শশাঙ্ক মূলত একজন অটো ড্রাইভার। বালানো লুককে বোঝানোর চেষ্টা করছিল, এখানে যদি আপনার নিজের কোনো বাড়ি থাকে তবে পুলিশ আপনাকে কিছু বলতে পারবে না। নিজের বাড়িতে থেকে আপনি স্ত্রীকে খুঁজতে পারবেন। আর এই জন্যই বালান তার ছেলে দিলীপের বানানো একটি বাড়িতে নিয়ে যায়। বালান লুককে জানায়, এটা আমার বড় ছেলে দিলীপের বাড়ি। বাড়ির পুরো কাজ শেষ হওয়ার আগে একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমারও সামর্থ্য না থাকায় আমি কমপ্লিট করতে পারিনি। আপনার যা ইচ্ছা দিয়ে বাড়িটি কিনে নিতে পারেন। শশাঙ্ক অবশ্য বিরোধিতা করছিল। তার কথা আপনার সন্তানদের সাথে কথা বলে নিতে পারেন, কিন্তু বালানের কথা, আমার বাড়ি আমি বিক্রি করব, কারোর সাথে কথা বলার কিছু নেই। লুকও বালানের কথা রাজি হয়ে যায়। অন্যদিকে শশাঙ্ক লুককে কান পড়া দিচ্ছিল, দিলীপ ওই বাড়ির কাজ ধরার পর থেকেই একটার পর একটা সমস্যার সম্মুখীন হয়েছিল। এমনকি গ্রামের লোকজন ধারণা করে দিলীপের আত্মা এখন ওই বাড়িতে আছে। অনেকে তো ওই বাড়ির ছাদে দিলীপের আত্মাকেও দেখেছে। দিলীপ অনেক যত্ন ওই বাড়িটা করছিল। এত সহজে কি ওই বাড়ি ছেড়ে যাবে? কিন্তু লুক তার এসব কথা হেসে উড়িয়ে দেয়। লুক 45 লক্ষ টাকার বিনিময়ে বালানের থেকে বাড়িটি কিনে নেয়। আর এত টাকা পেয়ে বালানো প্ল্যান করে এই টাকা নিয়ে সে তার পরকীয়া স্ত্রীকে সাথে নিয়ে অন্য কোথাও গিয়ে লাইফ সেট করবে, কারণ এখানের কেউই তাকে সম্মান করে না। একদিকে বালান টাকা নিয়ে চলে যায়, আর অন্যদিকে লুক ওই বাড়িতে গিয়ে কিছু ফার্নিচার সেট আপ করে থাকতে শুরু করে। কিন্তু পরবর্তী দিন সকাল হতেই বালানের স্ত্রী সীতা তার ছোট ছেলে অনিলকে সাথে নিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে যে বালানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বালান হয়তো টাকা নিয়ে পালিয়েছে। আর এই সব কিছু জানার পর কনস্টেবল আশরাফের একটু সন্দেহ হয়, যে জন্য সে নিজের মতো করে তদন্ত শুরু করে। কারণ শুধু বালানই নয়, বালানের সাথে 45 লক্ষ টাকাও ছিল। আশরাফ বালানের পরকীয়া প্রেমিকার বাড়িতেও খোঁজ করে এবং জানতে পারে সেখানে যায়নি। তবে জঙ্গলের মধ্যে তল্লাশি করলে বালানের মরদেহ পাওয়া যায়, কিন্তু টাকার ব্যাগটি এখনও মিসিং। অন্যদিকে আমাদের বালানের ছেলে দিলীপের বউ সুজাতাকে দেখানো হয়। দিলীপ বেঁচে থাকতে এই ফ্যাক্টরিটি ওপেন করেছিল। দিলীপের মৃত্যুর পর থেকে সুজাতাই এর দেখভাল করছে। তবে ব্যবসাটা ঠিক আগের মতো যাচ্ছে না। তারা অনেক ঋণগ্রস্ত, যে জন্য অনেকের অনেক কথা শুনতে হচ্ছে। সব কিছুর পরও সুজাতা কোনোভাবে সারভাইভ করার চেষ্টা করছে। অন্যদিকে পুলিশ বালানের বডিটিকে উদ্ধার করে পোস্টমর্টম শেষ করে বডিটিকে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে লুক এসেছে। তবে লুক যখন বাড়ির মধ্যে বসেছিল তখনই অন্য ঘরে মাস্ক পরিহিত কোনো একটি স্পিরিট দেখতে পায়। লুক ওই স্পিরিটটিকে ফলো করে ওই ঘরে পৌঁছে ঘরের দেয়ালে টাঙানো একটি ছবির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর এরপরই হঠাৎ করে লুক তার স্ত্রী সোফির হাতের স্পর্শ অনুভব করতে পারে, মানে লুককে শান্ত করার চেষ্টা করছে। বালানের বডিটি সৎকারের জন্য নিয়ে যাওয়া হলে বালানের স্ত্রী সীতার লুককে বলছিল দিলীপ তার ছোট ভাই অনিলকে অনেক ভালোবাসত, ভালোবেসে বাইকটি কিনে দিয়েছিল। তবে 2 ছেলের সাথে বালানের সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। আর এখান থেকে বাড়িতে ফিরেই লুক তার ঘরের দেয়ালে বেশ ভাঙচুর করে। এরপরে আমরা মেঝের মধ্যে সোফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পাই। তবে এটা কেন দেখানো হলো আর এর পিছে রহস্য কী, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এদিকে আমাদের সতীশ নামে একজন ব্যক্তিকে দেখানো হয়, যে মূলত সুজাতার ছোটবেলার বন্ধু।
আবার সুধা তার প্রেমিকও বলতে পারেন। সতীশের মা সতীশকে বারবার সুধাতাকে বিয়ের কথা বলছিল যে ও তো এখন বিধবা, আর সতীশ যদি সুধাতাকে বিয়ে করে তাহলে ওই ফ্যাক্টরিটাও তাদের হয়ে যাবে। কিন্তু সতীশ তার মাকে বোঝানোর চেষ্টা করছে যে সুধাতার এমন কোনো ইন্টারেস্ট হয়তো বা নেই। সতীশ তার মাকে কোনোরকমই বুঝিয়ে লোকাল প্রস্টিটিউট আম্মুর কাছে যায়, তবে আম্মু তখন বাড়িতে নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আম্মুকে দেখা যায় লুকের সাথে লুকের বাড়িতে, কিন্তু লুক বাড়ির মধ্যে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল, যেটা শুধুমাত্র লুকই শুনতে পাচ্ছে, আম্মু শুনতে পাচ্ছে না। এদিকে অনেক রাত হয়ে গেছে, তাই লুক আম্মুকে আজকের রাতটা এখানেই থেকে যেতে বলে। সতীশও আম্মুকে খুঁজতে খুঁজতে লুকের এই বাড়িতে এসে আম্মুকে এই ঘরে দেখতে পায়, যে জন্য পরবর্তী দিন আম্মুকে বলছিল ওই লোক তো তার মিসিং ওয়াইফকে খুঁজছে, তোমার সাথে তার চক্করটা কিসের। আর এখানেই কথায় কথায় আম্মু সতীশকে ওই বিষয়টি জানায় যে গতকাল রাতে কোনো একটি শব্দ পেয়ে সে ভয় পেয়ে গিয়েছিল, ভয় তো রাতে ঘুমাতে পর্যন্ত পারেনি। কিন্তু সতীশের কথা আমরা তো কোনো শব্দ শুনতে পাইনি, উনি ভয়টা পাচ্ছে কিসের। সতীশ তো একসময় ধারণাই করছিল লুকে হয়তো তার স্ত্রী সোফিকে খুন করে সোফির নিখোঁজের নাটক সাজিয়েছে, কারণ এই গ্রামের কেউই লুকের স্ত্রী সোফিকে দেখেনি, শুধুমাত্র লুকের বলা গল্পে তারা বিশ্বাস করেছে। আবার পুলিশেরও অনেকটা এমনই সন্দেহ হচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছে না লুক এখানে এসে এই সিনকেট কেন করতে যাবে। সেই উত্তর তো শুধুমাত্র লুকই দিতে পারবে। লুক এখানে কোনো উদ্দেশ্য নিয়ে রয়েছে। পুলিশের তথ্য নিয়ে জানতে পেরেছে লুক ইউকের সিটিজেন, দুবাইতে তার অনেক ব্যবসা আছে, কিন্তু নেপাল হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেছিল। আবার লুককে দেখা যায় বালানের ছোট ছেলে অনিলকে ফলো করছে। অনিলও বুঝতে পারছে লুক তার পিছু করছিল। আবার কনস্টেবল আশরাফও লুকের উপর নজর রাখছে। এরপর লুক বালানের মেয়ের জামাই শশাঙ্কের বাড়িতে গিয়ে শশাঙ্কের সাথে দেখা করে। লুকের কথা বালান যখন টাকা নিয়ে গেল, সেখানে শুধুমাত্র লুক এবং শশাঙ্কই ছিল। ওই টাকার বিষয়ে তারা দুজনই জানত। গ্রামের মধ্যে কোনো ব্যক্তি এমন নির্মমভাবে খুন করতে পারে, লুক এটা বিশ্বাসই করতে পারছে না। তবে লুক এটাও বলে বালানের কাছে যে টাকাটা ছিল ওই টাকাটা পাওয়ার হকদার একমাত্র শশাঙ্ক, তাই লুক ওই খুনিকে খুঁজে বের করে শশাঙ্ককে টাকাটা ফিরিয়ে দিবে। লুক শশাঙ্কের সাথে কথা বলতে বলতে একটা ভাঙাচোরা ঘরের দিকে যাচ্ছিল, আর এখানে শশাঙ্কের আচরণে বোঝা যাচ্ছিল শশাঙ্ক কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আর এরপর লুক চলে যাওয়া মাত্রই শশাঙ্ক ওই ঘরের ভিতরে গিয়ে বালানের কাছে থাকা সেই টাকার ব্যাগটি বের করে, যেখানে ওই 45 লক্ষ টাকা ছিল। তার মানে বালানের খুনের সাথে শশাঙ্কের কানেকশন নিশ্চয়ই রয়েছে। সিন চলে যায় রাতে। লুক যখন নিচের ঘরে বসেছিল, হঠাৎ করে উপরের ঘরে ঠিক একই রকম শব্দ শুনতে পায় যেমনটা সে গত রাতে শুনেছিল। এই জন্য লুক টর্চ হাতে উপরের ঘরে চলে যায়। আর এখানে আমরা অন্যরকম একটি ঘর দেখতে পাই, যেখানে লুক ঘরের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। আর তখনই লুকের পিছন দিয়ে ওই মাস্ক পরিহিত লোকটি বের হয়ে চলে যায়। আর ওই রাতে শশাঙ্কের বাড়ির বাইরের ওই ঘরে আগুন লেগে সব কিছু পুড়ে যায়, যেখানে শশাঙ্ক টাকার ব্যাগটি রেখেছিল। শুধু ঘরই নয়, ঘরের সাথে পুরো টাকাটাই পুড়ে গেছে। খবর পেয়ে পরদিন সকাল হতে অনিলও তার সাথে দেখা করতে আসে। আর এখানে শশাঙ্ক আর অনিলের কথা আমরা বুঝতে পারি টাকার বিষয়টা অনিল আগে থেকেই জানত। এরপর পুলিশ বালানের খুনের তদন্ত করতে লুককে ডেকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি শশাঙ্ককেও। শশাঙ্ক জানায় যে ওইখানে যে টাকার লেনদেন হবে আমি জানতাম না, আমারও টিপের সময় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি চলে গিয়েছিলাম। কিন্তু আসলে দেখা যায় শশাঙ্ক ওই টাকাগুলো দেখার পর টাকার লোভ সামলাতে না পেরে বালানকেই ফলো করছিল। এমনকি শশাঙ্ক আগে থেকে অনিলকে এই বিষয়ে জানিয়ে দিয়েছিল। অনিল বালানকে ফলো করে তার কাছ থেকে ওই টাকাগুলো চাচ্ছিল। তার কথা টাকাগুলোতে তাদেরও হক আছে, কিন্তু বালান কোনোভাবেই এই টাকা কাউকে দিতে চাচ্ছিল না। এই জন্য একসময় বাবা ছেলের মধ্যে তর্ক শুরু হয়, আর এই তর্ক একসময় হাতাহাতিতে রূপ নেয়। অনিলও নিজেকে কন্ট্রোল করতে না পেরে একসময় নিজ হাতে নিজের বাবাকে হত্যা করে। এই পুরো ঘটনাটি এমনভাবে ঘটেছিল যেটা অনিল বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি। তবে শশাঙ্ক দূরে দাঁড়িয়ে সবকিছু দেখেছে। আর এরপর অনিলকে বাঁচানোর জন্যই শশাঙ্ক এবং অনিল ওই টাকার ব্যাগটি সরিয়ে রাখে। আবার ওই ঘরটি পুড়ে যাওয়ার পর অনিলরা সেখানে চেক করে দেখে ব্যাগ পড়লেও ব্যাগের মধ্যে কোনো টাকা নেই। তাই তারা ধারণা করছে লুক হয়তো বা ওই টাকার বিষয়ে জানতে পেরে আগে থেকে টাকাগুলো সরিয়ে রেখেছিল। তাই যে কোনো মূল্যে তাদেরকে এখন লুকের থেকে ওই টাকাটা উদ্ধার করতে হবে। এমনকি ওই রাতে তারা লুকের বাড়িতে চুরি করার পরিকল্পনা করে। রাতের বেলা শশাঙ্ক এবং অনিল লুকের ওই বাড়িতে প্রবেশ করে। আর এরপরই লুক ওই একই রকম শব্দ আবার শুনতে পায়। আর এরপর আমরা দেখতে পাই যে আসলে লুক কেন ওই শব্দগুলো বারবার শুনতে পাচ্ছে। মূলত এখানে আমাদের পাঁচটা একটি দৃশ্য দেখানো হয়, যেখানে লুক তার প্রেগনেন্ট স্ত্রী সোফিকে নিয়ে দুবাইতে একটি অ্যাপার্টমেন্টে থাকত। হঠাৎ এক রাতে তারা বাড়িতে ফিরে দেখে তাদের কাজের লোকগুলো আহত অবস্থা পড়ে আছে, আর উপরের ঘরের সেফটা একদম খালি। ঠিক তখনই লুকের পিছন থেকে দুইজন মুখোশ পরিহিত লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লুক ওই সময় একজনকে ধরে ফেলে, আর লুকের হাতে সে মারাও যায়। কিন্তু অন্যজন পালানোর সময় সোফিকে আঘাত করে পালায়।
ঠিক ওই সময় লুক মুখোশ পরিহিত ওই ব্যক্তিকে দেখতে পেয়েছিল। আর এই সেই মাস্ক পরিহিত ব্যক্তি, যেই মাস্ক পরিহিত ব্যক্তির স্পিরিট বালানের ঘরের মধ্যে লুক দেখেছিল। কিন্তু লুক তাকে ধরার আগেই সে কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে বর্তমান সময়ে শশাঙ্ক এবং অনিল যখন লুকের বাড়িতে প্রবেশ করে, তার লুকের হাতে ধরা পড়ে যায়। অনিল তো কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শশাঙ্ক ধরা পড়ে। আর এরপর লুক যখন অনিলকেও ফলো করতে চেষ্টা করে, তখন অনিলের একটি অ্যাক্সিডেন্ট হয়। তার সাথে আমাদের পাস্টে সেই দৃশ্যটা দেখানো হয় যে রাতে লুকের বাড়িতে ডাকাতি হয়েছিল। ওই রাতে লুক তার স্ত্রী সোফিকে হসপিটালে নিয়ে গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত সোফিকে হসপিটালে নেওয়ার আগে সোফির মৃত্যু হয়েছিল। তবে লুক নিজেই অনিলকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে। খবর পেয়ে অনিলের বাড়ির সবাই আসে। অনিলের মা সীতাও তখন লুকের সাথে এই ব্যাপারে কথা বলছিল যে কয়েকদিন যাবতই ওকে খুব পেরেশান মনে হচ্ছিল, ঠিকমতো খাবার দাবারও খাচ্ছিল না। আমাদের সময়টাই খারাপ চলছে। এর মধ্যে একজন নার্স এসে হসপিটালে বিল পরিশোধ করতে বললে সীতা সুজাতাকে দেখিয়ে দেয় যে সেই বিল পরিশোধ করবে। কারণ দিলীপ মারা যাওয়ার আগে দিলীপের ফ্যাক্টরির অর্ধেক ভাগ সুজাতার নামে এবং বাকি অর্ধেক সীতার নামে করে গিয়েছিল। তাই সীতাদের পরিবারের সকল খরচ এখন সুজাতাকে বহন করতে হবে। দিলীপের মা সীতা লুককে এটাও বলে, সুজাতাকে আমি আগে থেকে পছন্দ করতাম না। দিলীপ দুবাই থেকে ফিরে এসে ওর জন্য বাংলো বানাচ্ছিল। মোট কথা দিলীপ সুজাতাকে অনেক বেশি ভালোবাসত। আর এরপরই আমরা দেখতে পাই দিলীপদের ঘরের মধ্যে লুক যেদিন ওই ফটোর সামনে দাঁড়িয়েছিল, সেখানে লুক ফটোতে থাকা দিলীপের ফটোর উপর একই রকম একটি মাস্ক তৈরি করেছিল। তার মানে এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন দুবাইতে লুকের বাড়ি থেকে যে ডাকাত পালিয়েছিল সে অন্য কেউ নয়, দিলীপ ছিল। যে জন্য সীতার কাছে সুজাতার বিষয় জানতে পেরে লুক সুজাতার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। এমনকি ওই রাতেই সবাই যখন হসপিটালে ব্যস্ত, সেই সুযোগে লুক দিলীপের কবর খোঁড়ে। আবার সুজাতার যে ফ্যাক্টরি ছিল সেখানে ওয়ার্কাররা বেতন বৃদ্ধির জন্য স্ট্রাইক করলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। একদিকে ফ্যাক্টরি বন্ধ, সীতাদের অন্য কোনো ইনকাম সোর্সও নেই। অনিলের হসপিটালে বিল পরিশোধ করতে হবে। তাই সীতা লুকের সাথে দেখা করে এবং লুককে বোঝায় যে আমরা এখন অসহায়। আপনি যেমন বালানের থেকে এই বাড়িটা কিনে নিয়েছিলেন, ঠিক একইভাবে যদি আপনি আমাদের কোম্পানির 50% শেয়ার কিনে নেন তাহলে আমাদের অনেক উপকার হবে। লুকের কথা দেখুন, আমি এখানে কোনো চ্যারিটি করতে আসিনি। আমার কাজ হয়ে গেলে আমি চলে যাব। খামাখা আমাকে ঝামেলার মধ্যে কেন ফেলছেন? সীতা লুককে বোঝায়, দেখুন আমরা এখন অসহায়। ওই ফ্যাক্টরিটি আমার ছেলে দিলীপের স্বপ্ন ছিল। আর আমি এটাও জানি ও বেঁচে থাকলে ওই ফ্যাক্টরিটি বিক্রি করতে দেখলে অনেক কষ্ট পেত। সীতার মুখে এই কথা শোনার পরই লুক ওই ফ্যাক্টরিটি কিনতে রাজি হয়। তবে যেহেতু ফ্যাক্টরিটি 50% সীতার নামে এবং 50% সুজাতার নামে, তাই সীতাকে এখন সুজাতাকে মানাতে হবে। তবে তার আগে লুক সুজাতার সাথে দেখা করে নিজেদের মধ্যে একটা সমঝোতা করে যে তোমার এখানে কোম্পানিতে যে সমস্যা চলছে এই সব কিছু সমাধান আমি করে দিব। সীতার নামে যে 50% শেয়ার আছে সেটা কিনে তোমার পার্টনার হব, দুজনে একসাথে বিজনেস চালাবো। যদিও সুজাতা এটা চাচ্ছিল না, তারপরও ফ্যাক্টরিটি বাঁচানোর জন্য সুজাতাকে রাজি হতে হয়। আর লুক ও কর্মচারীদের সাথে কথা বলে তাদেরকে আবার কাজে ফিরায়। অন্যদিকে এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে যায়, যেখানে গ্রামের দেয়ালে দেয়ালে লুকের স্ত্রী সোফির মিসিং পোস্টার লাগানো হয়। তবে লুক এটা বুঝতে পারছে না কে এটা করলো, কারণ সে তো করেনি। আবার পুলিশও বুঝতে পারছে না, কারণ পুলিশও তো করেনি। মূলত এই কাজটি করেছে সতীশ, কারণ সতীশ আগে থেকে সুজাতাকে চাইছিল। লুক যেহেতু সুজাতার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, এই জন্য সতীশ কাজটি করেছে। আর সতীশকে এই কাজে হেল্প করেছে আম্মু, কারণ আম্মু লুকের ওয়ালেট থেকে সোফির ফটো এনে সতীশকে দিয়েছিল। লুকও পোস্টারের বিষয়টি বুঝতে পারে যে এই কাজটি হয়তো বা আম্মু করতে পারে। তাই লুক আম্মুকে জিজ্ঞাসাবাদ করলে আম্মু একসময় সত্যিটা বলে দেয় যে সতীশের কথা মতো সেই কাজটি করেছে। আম্মু লুককে এটাও জানায় সতীশ সন্দেহ করছে সুজাতার পিছে সে কেন পড়ে আছে। প্রথমে দিলীপের বাড়ি কিনল, এরপর ফ্যাক্টরি। লুক কি তাহলে আগে থেকে দিলীপকে জানতো? এভাবে আম্মুর থেকে লুক সবই জানতে পারে। আর অন্যদিকে সতীশ লুকের উপর সার্বক্ষণিক নজর রাখছে। এরপর একদিন দিলীপদের বাড়িতে দিলীপের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনার জন্য পূজা করা হচ্ছিল। লুকও সেখানে ছিল। আর লুকের সাথে আমরা সেখানে সোফির আত্মাকেও দেখতে পাই। সীতা লোককে বোঝানোর চেষ্টা করছিল যে আমার ছেলেটা খুব অল্প বয়সে মারা গেছে, তবে যার ভাগ্যে যেটা ছিল সেটাই তো হবে। আপনারও আপনার স্ত্রীর সাথে যা হয়েছে সেটা মেনে নিয়ে মুভ অন করা উচিত। সোফির আত্মাও এটাই বোঝানোর চেষ্টা করছে। সীতা এটাও বলছিল মাঝে মাঝে মনে হয় ও আমাদের সাথে আছে। ও যা কিছু করছিল সব কিছু অর্ধেক ফেলে গেছে, ওর বাড়ি, ফ্যাক্টরি, এমনকি ওর বিয়েটাও। মানুষ বলে জীবিত অবস্থায় কারোর ইচ্ছা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে তার আত্মা সহজে পৃথিবী ছেড়ে যায় না। আর এটা যদি সত্যি হয় তাহলে আপনার স্ত্রী নিশ্চয়ই আপনার আশেপাশে আছে। সীতা বুঝতে না পারলে লুক তো নিশ্চয়ই বুঝতে পারছে
তার স্ত্রী সোফি তার পাশে আছে, কিন্তু সোফির আত্মা লুককে বোঝানোর চেষ্টা করছিল ওনার কথায় কান দিও না, কারণ তুমি তো জানো আমি বাস্তবে নেই, শুধুমাত্র তোমার ইমাজিনেশনে আছি, তোমার মাথার মধ্যে আমি এক্সিস্ট করছি। আর এতে করে লুকের মাথায় একটি প্রশ্ন আসে যে আমার স্ত্রী যদি আমার সাথে থাকে তাহলে তো দিলীপও আপনাদের আশেপাশে থাকবে। সীতার কথা অবশ্যই, কারণ ওর ভালোবাসার মানুষেরা সবাই এখানেই আছে। আবার পূজারীরা যখন পূজা করে শ্রাদ্ধের খাবারগুলো কাককে খাওয়ানোর চেষ্টা করছিল, কাক কিছুতে নামছিল না, যে জন্য তারাও বলাবলি করছিল দিলীপের আত্মার হয়তোবা এখনও মুক্তি মেলেনি, তার মানে দিলীপের আত্মা আশেপাশে কোথাও ঘোরাফেরা করছে। এরপর লুক যখন এখান থেকে চলে যাচ্ছিল, পথে সতীশ লুকের কারের টায়ার পাঞ্চার করিয়ে লুকের উপর আক্রমণ করে। লুক ও সতীশকে বলে দেয় সতীশই যে এই সব কিছু করছে লুক সেটা জেনে গেছে, তাই সতীশকে নিজের থেকে দূরে থাকতে বলে লুক যখনই গাড়িতে উঠতে যাবে তখনই সতীশ লুকের মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে ফেলে। এরপরে আম্মু কল করে সতীশকে বলে তুমি লুকের পিছু করা ছেড়ে দাও, প্রত্যেকের জীবনে কিছু উদ্দেশ্য আছে, তার কাজ করে তাকে চলে যেতে দাও, তুমি বাধা সৃষ্টি করো না। এখানে আমরা এটাও দেখতে পাই শশাঙ্কের বাড়ির ওই টাকার ব্যাগটা আম্মুর কাছে, যেটা লুক আম্মুকে দিয়েছে, আর এই টাকাগুলো নিয়ে আম্মু এখান থেকে চলে যাচ্ছে। এতে করে সতীশও বুঝতে পারে সে লুকের উপর আক্রমণ করে ভুল করেছে। আবার অন্যদিকে সীতা উঠোনে কাজ করার সময় দিলীপের কবরটি খোঁড়া দেখে সবাইকে ডাকে। অনিল লোকজন নিয়ে দিলীপের কবরটি খনন করে, আর এভাবে কবর খনন দেখে সবাই মিলে সিদ্ধান্ত নেয় দিলীপের দেহাবশেষ সেখান থেকে তুলে নতুন করে আবার একটা কবর দেওয়া হবে। এর মধ্যে সুজাতার কাছে খবর পৌঁছে যায় লুক আহত অবস্থায় পড়ে আছে, যে জন্য সুজাতা নিজেই লুককে হসপিটালে নিয়ে যায়। তবে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে লুক সতীশের বিষয়টি গোপন করে, যা আসলে আমি ওই সময় কিছু দেখতে পাইনি, মুখোশ পরে কেউ একজন আমার উপর আক্রমণ করেছে। আবার লুকের আঘাতটা খুবই মাইনর ছিল, তাই ডক্টর লুককে ছেড়ে দেয়। কিন্তু লুক এখন কিভাবে যাবে? সুজাতাও স্কুটি নিয়ে এসেছিল, তাই সুজাতাকে বাধ্য হয়ে এখন লুককে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। একদিকে লুক সুজাতার পিছে বসে বাড়িতে যাচ্ছে, আর অন্যদিকে দিলীপের দেহাবশেষ ওঠানোর সময় অনিল লক্ষ্য করে সেখানে দিলীপের স্কালটি নেই। এটা শোনার পর সবার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল। দিলীপের কবর থেকে মাথাটা কে নিল? এদিকে সুজাতাও লুককে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। তবে লুক সুজাতার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, তার সাথে অন্যরকম আচরণ করছিল। সুজাতাও স্পষ্ট বুঝতে পেরে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। আর এরপরই লুক সেখানে কোনো একটি অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতে পারে। সে হঠাৎ করে হ্যাচকা টানে লুককে ফেলে দেয়, এমনকি লুকের উপর আক্রমণও করে। লুকও স্পষ্টই বুঝতে পারে এটা অন্য কেউ নয়, দিলীপের আত্মা, যেই আত্মার অপেক্ষায় লুক এতদিন পর্যন্ত অপেক্ষা করছিল। মূলত ডাকাতির ওই ঘটনার সময় সোফিকে হত্যা করে পালিয়ে আসার পর লুক হন্যে হয়ে দিলীপকে খুঁজে বেরিয়েছিল, কিন্তু পরবর্তীতে জানতে পেরেছে দিলীপের মৃত্যু হয়েছে। তাই লুক তো সোফির মৃত্যুর প্রতিশোধ নিতে পারেনি, এর জন্য এখন দিলীপের আত্মার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কারণ সে ভালো করে জানে যে দিলীপের কাছের লোকজন, দিলীপের ভালোবাসার মানুষ, এদেরকে যদি সে পেরেশান করে দিলীপের আত্মা কষ্ট পাবে। এই জন্যই মূলত লুক এত কিছু করছিল। তবে সব কিছুর মধ্যে লুক এটা বুঝতে পেরেছে যে যখনই সে সুজাতার আশেপাশে থাকে, আর শেষমেশ দিলীপের আত্মা লুকের কাছে পর্যন্ত পৌঁছেও গেছে। দিলীপের আত্মা লুকের এমন পরিস্থিতি করে যে লুককে হসপিটালাইজ হতে হয়। আর এরপর লুক যখন হসপিটাল থেকে ফিরে আসে তখনই আমরা দেখতে পাই লুক দিলীপের স্কালটা একটা এক্সরে হিসেবে ব্যবহার করছে। আর এই সব কিছুই করছে শুধুমাত্র দিলীপের আত্মাকে কষ্ট দেওয়ার জন্য, কারণ দিলীপের আত্মার থেকে তার প্রতিশোধ নিতে হবে। এরপর লুক সোজা তার বাড়িতে যায়, আর সেখানেও দিলীপের ওই অদৃশ্য আত্মা লুকের উপর আক্রমণ করে। এতে করে লুক স্পষ্টই বুঝতে পারে দিলীপের আত্মা সব থেকে বেশি কষ্ট তখনই পায় যখন লুক সুজাতার আশেপাশে যাওয়ার চেষ্টা করে। আর এখানে লুক সুজাতার মায়ের সাথে কথা বলে জানতে পারে দিলীপের মৃত্যুর পর থেকে তাদের সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে, আর সুজাতা তো একদম ভেঙে পড়েছে। তাই সুজাতার পরিবারের সবকিছু শোনার পর এবং সুজাতার মানসিক অবস্থা বোঝার পর লুক সুজাতার মাকে বলে যে আপনারা রাজি থাকলে আমি সুজাতাকে বিয়ে করতে চাই। সুজাতার মাও তখন সুজাতার সাথে এই বিষয়ে কথা বলে, যদিও সুজাতা রাজি হচ্ছিল না, কিন্তু লুক তাদের কথা স্পষ্টই বুঝতে পারে তারা কোনোভাবে সুজাতাকে রাজি করাবে। লুকের কথা দিলীপের আত্মা তাকে তো ব্লক করেছে, কিন্তু সুজাতার মাকে কিভাবে ব্লক করবে? লুক দিলীপের মা সীতার সাথেও দেখা করে এবং সুজাতাকে বিয়ের কথাও বলে যে আমি ওকে বিয়ে করতে যাচ্ছি। আর এটা জানা মাত্রই সীতা সুজাতার বাড়িতে গিয়ে স্পষ্ট করে বলে যে এটা কিভাবে সম্ভব, আমার ছেলেটা মারা গেছে কতদিন হয়েছে, এর মধ্যে আবার বিয়ের পরিকল্পনা করছে। সীতা তো এটাও বলছিল যে আগের যুগের বিধবারা তো তাদের স্বামীর চিতাতে নিজে জীবন দিয়ে দিত, দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করতো না। সুজাতার মায়ের কথা যে তাদের পরিবারের অবস্থাটা বুঝতে হবে। মূলত সীতা এই জন্যই বাধা দিচ্ছে
যে সুজাতার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে কোম্পানির যে ভাগ আছে বা তারা যেটা ভোগ করছে সেটা আর পাবে না। আবার বিয়েতে অন্য কেউ যত বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য লুক থানায় গিয়ে সতীশের নাম বলে যে ওই দিন সতীশই আমার উপর হামলা করেছিল, কারণ সতীশ তো সুজাতার বিয়ে ভাঙতে যে কোনো কিছু করতে পারে। তাই পুলিশ সতীশকে অ্যারেস্ট করে। আর থানায় গিয়েই আফসারের থেকে সতীশ জানতে পারে লুক সুজাতাকে বিয়ে করছে। সতীশের আর বুঝতে বাকি নেই লুক কেন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরপর লুক আর সুজাতার বিয়ে হয়। বিয়ের পর লুক সুজাতাকে তার নিজের এই বাড়িতে নিয়ে আসে। সুজাতার পরিবারেতে খুশি হলেও দিলীপের মা সীতা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। যদিও লুক সুজাতাকে বিয়ে করেছে, তারপর লুক এখনো পর্যন্ত শুধুমাত্র সোফিকে কল্পনা করছে, কারণ লুক তো শুধুমাত্র দিলীপের আত্মার উপর প্রতিশোধ নিতেই, দিলীপের আত্মাকে কষ্ট দিতেই সুজাতাকে বিয়েটি করেছে। আর লুক এখন শুধুমাত্র দিলীপের আত্মার অপেক্ষায় করছে। তবে বিয়ের পর থেকে দিলীপের আত্মা একবার জন্য লুকের সামনে আসেনি। এর মধ্যে একদিন দিলীপের পরিবার বেশ কিছু গুন্ডা নিয়ে সুজাতার ওই ফ্যাক্টরিতে আসে, কারণ দিলীপ মৃত্যুর আগে ফ্যাক্টরির অর্ধেকটা সুজাতার নামে করে দিয়েছিল আর অর্ধেকটা সীতার নামে। তো সুজাতা যেহেতু অন্য কাউকে এখন বিয়ে করেছে, তাই দিলীপের সম্পদে তার কোনো অধিকার নেই, এটাই তারা বোঝানোর চেষ্টা করছে। তারা সুজাতাকে প্রেশার ক্রিয়েট করছিল যাতে সুজাতা ওই অর্ধেকটা সীতার নামে লিখে দেয়, কিন্তু সুজাতা এটা কিছুতেই করবে না। লুকও মূলত এটাই চাচ্ছিল যে দিলীপের পরিবার নিজেদের মধ্যেই যুদ্ধ করুক, এতে করে দিলীপ সব থেকে বেশি কষ্টটা পাবে। লুক অপেক্ষা করছিল দিলীপের আত্মা কখন আসবে, আর ঠিক সেই মুহূর্তেই দিলীপের আত্মা লুকের সামনে আসে। লুক ভালো করেই জানে যে কেউ সুজাতার ক্ষতি করার চেষ্টা করলে বা সুজাতাকে কষ্ট দিলে দিলীপ তাকে ছাড়বে না। আর এখানে যেহেতু দিলীপের নিজের পরিবারই সুজাতার বিরুদ্ধে এসেছে, তাই দিলীপ কিছু করতেও পারছে না। এর মধ্যে অনিলের আনা গুন্ডারা যখন লুকের উপর আক্রমণ করে, লুক তাদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দেয়। এর মাধ্যমেই ফ্যাক্টরির ওয়ার্কারদের মধ্যেও একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। এর মধ্যে সতীশও জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে। আবার অনিলরা একজন লয়ারের মাধ্যমে কোর্টে কেস করে ফ্যাক্টরিটি বন্ধ করে দেয়। আফসারও এই সকল কিছুর বাইরে থেকে সবকিছু অবজার্ভ করছে এবং নিজের মতো করে তদন্ত করে যাচ্ছে। যদিও ফ্যাক্টরিটি বন্ধ হওয়ার কারণে সুজাতার মন ভীষণই খারাপ, কারণ সুজাতা একজন ইন্ডিপেন্ডেন্ট নারী। সে কখনোই চায় না তার ব্যবসা ফেলে রেখে ঘরে বসে শুধু রান্না করে জীবন কাটাক। লুক অবশ্য বোঝানোর চেষ্টা করছিল যে কোম্পানি বন্ধ হয়ে ভালো হয়েছে, এখন তারা একটু নিজেদের মতো করে সময় কাটাতে পারবে। কিন্তু সুজাতা একটা জিনিস নোটিস করছিল, লুক সুজাতার সাথে একটু অন্যভাবে কথা বলে। লুকের আচরণও সুজাতার সন্দেহজনক। এক কথায় সুজাতা লুককে বুঝতেই পারছে না যে লুক কখন কী জন্য কী উদ্দেশ্যে করছে। সুজাতার কাছে মনেই হচ্ছিল লুক হয়তো বা সুজাতার উপর প্রতিশোধ নিতেই সুজাতাকে বিয়ে করেছে। আবার সতীশ ওই বিষয়গুলো নিয়ে তদন্ত করছিল, তাই সতীশ একদিন আফসারের সাথে দেখা করে। আফসার তখন বলে, বালানের কেসে লুক সাসপেক্ট লিস্টে ছিল ঠিকই, কিন্তু এর বাইরে লুক ভালো একজন মানুষ। কিন্তু এখানে আমরা দেখতে পাই আফসার লুকের সম্পর্কে আরও কিছু তথ্য জেনেছে, যেগুলো সতীশের কাছ থেকে সে গোপন করে গেল। সতীশও বিষয়টা বুঝতে পারে, আর আফসার রাতের বেলা বাইরে যাওয়া মাত্রই আফসারের ঘরের মধ্যে ঢুকে ওই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে সুজাতাও লুকের গোপনে ঘরের ভিতর থেকে লুকের গোপন তথ্যগুলো জানার চেষ্টা করছিল, যেটা লুক বুঝতে পারে। এরপর রাতে খাবার টেবিলে লুক আর সুজাতার মধ্যে বেশ তর্কাতর্কি হয়। আর ঠিক তখনই লুক লক্ষ্য করে দিলীপের আত্মাটা সেখানেও রয়েছে। এর মধ্যে আফসার লুকের বাড়িতে এসে ইম্পর্টেন্ট কিছু আলোচনার কথা বলে লুককে অন্যত্র নিয়ে যায়। আর এখানে আফসার লুককে জানায় দিলীপ খুব বেশি দিন দুবাইতে চাকরি করেনি, কিন্তু এত অল্প সময়ে ও এত কিছু করে ফেলেছিল। এত টাকা অর্জন করলো কিভাবে? কোন লটারি তো নিশ্চয় পায়নি, তার মানে হয়তো বা কোনো কিছু চুরি করেছে। আর দিলীপের এখানে আগেও চুরি করার রেকর্ড রয়েছে। লুক আসার আগ পর্যন্ত দিলীপের প্রতি আফসারের কোনো সন্দেহ ছিল না, কিন্তু লুক আসার পর থেকে আফসার তদন্ত করে ধীরে ধীরে বুঝতে পেরেছে এখানে কোনো একটা গন্ডগোল তো নিশ্চয়ই রয়েছে। এরপর থেকে আফসার যখন তদন্ত করতে পেরেছে, আফসার পত্রিকায় লুকের বাড়ির ওই ডাকাতির খবরটি দেখতে পেয়েছে, যেখানে শাফি নামে এক ব্যক্তি লুকের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল। আর শাফির হাতে লুকের স্ত্রী সোফির মৃত্যু হয়েছে। পত্রিকায় শুধুমাত্র শাফির নামই এসেছে, কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে শাফির সাথে দিলীপও ছিল। আর ওই নিউজটি দেখার পর আফসার শাফির বাড়িতে গিয়ে শাফির বাবা মায়ের সাথে কথা বলেছে, যেখানে তারা দিলীপের কথা বলেছিল যে শাফির সাথে দিলীপও ছিল, কিন্তু দিলীপ সেখান থেকে বেঁচে ফিরেছে। এই বিষয়টা পুলিশকে কখনোই লুক জানায়নি। আর শাফির পরিবারের থেকে আফসার এটাও জানতে পেরেছে লুক এখানে আসার পর সাফির খোঁজ করতে সাফির বাড়িতে পর্যন্ত গিয়েছিল। মূলত লুক গিয়েছিল দিলীপের তথ্য নিতে। আর এতে করেই আফসার কনফার্ম হয়ে গেছে এই ব্যক্তি অন্য কেউ নয়, লুক নিজেই। মানে লুক এখানে এসেছে শুধুমাত্র দিলীপের উপর প্রতিশোধ নিতে। আর এসে যখন জানতে পেরেছে যে দিলীপ মারা গেছে,
তখন দিলীপের আশেপাশের বা পরিবারের সবাইকে তাং করে তাদেরকে কষ্ট দিয়ে দিলীপের আত্মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। আর আফসার এই তথ্যগুলো এজন্যই জোগাড় করেছে, সে এখন লোককে এই তথ্যগুলো জানিয়ে নিজের মুখ বন্ধ রাখতে বিপুল পরিমাণ অর্থ দাবি করছে। আফসার লোককে এই ভয়টাও দেখায়, যদি সে আফসারের কথা না মানে তাহলে বালানের যে কেসটি চলছে সেখানে লোককে ফাঁসিয়ে দেবে। আফসার লোককে 2 দিনের সময় দেয় যে 2 দিনের মধ্যে আমার টাকা চাই। লোক তখন আফসারকে জানায় যে তোমার মনে হচ্ছে আমি শুধুমাত্র প্রতিশোধ নিতে এসেছি? না, দিলীপ এখানে যে সকল সম্পদ গড়েছে, আমার বাড়ি থেকে যে টাকা চুরি করেছিল তার 3 ভাগের 1 ভাগও খরচ করেনি। তার মানে দিলীপের বাকি টাকা এখনও পর্যন্ত দিলীপের কাছেই ছিল, আর ওই টাকা ফেরত নিতে লুক এসেছে। লুকের মুখে এটা শোনার পর আফসার আরও বেশি লোভে পড়ে যায় যে নিশ্চয়ই দিলীপের পরিবার ওই টাকার বিষয় জানে। একদিকে আশরাফ যখন লুকের থেকে এই সব কিছু জানতে পারে, আর অন্যদিকে সতীশকে দেখা যায় যে আশরাফ যে তদন্ত ফাইল তৈরি করেছিল লুকের সম্পর্কে, থানাতে থাকা সেলফ সার কথা বলে আশরাফের সেই ফাইলটি চুরি করে নিয়ে যায়। আশরাফের সাথে কথা বলে লুক বাড়িতে ফিরে দেখে সুজাতা ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষা করছে। লুক সুজাতাকে সত্যিটা বলে যে তোমার কোম্পানির শুরুটা যেমন আমি করিয়েছিলাম শেষটাও আমি করিয়েছি। এখানে লুক ইচ্ছা করেই সুজাতাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল, সুজাতার উপর জোর করছিল। আর সুজাতাকে কষ্ট পেতে দেখে দিলীপের আত্মা আবার এসে পড়ে। লুক তখন সুজাতাকে আঘাত করতে গেলে দিলীপের আত্মাটা সরে যায়। এরপর লুক আবার সুজাতার সাথে স্বাভাবিক আচরণ শুরু করে। এতে করে সুজাতা বুঝতে পারছিল না যে লুক কি আসলে কোনো সাইকো, এক এক সময় এক এক রকম আচরণ করছে। ওকে বোঝাটা একদম দুষ্কর। এমনকি নিজের সেফটির জন্য সুজাতা রাতের বেলা নিজের কাছে একটি ছুরি নিয়ে তারপর শুতে যায়। একদিকে সতীশ ওই ফাইল থেকে লুকের সম্পর্কে সব তথ্য জেনে ফেলে, আর অন্যদিকে লুকের থেকে ওই সকল কথা জানার পর আশরাফ দিলীপের বাড়িতে গিয়ে পুরো বিষয়টি বলে। কিন্তু অনিল কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার কথা, আপনি আমার মৃত ভাইয়ের নামে অপবাদ দিচ্ছেন, কিন্তু আশরাফের তো টাকা চাই। তাই আশরাফ প্রথমে টাকা চায়। সীতারা তখনও মুখ খুলছিল না, যে জন্য আশরাফ একসময় ভয় দেখায় যে দিলীপ তো মারা গেছে, কিন্তু সমাজে আপনাদের কি হবে জানেন? আমি যদি সব কিছু প্রকাশ করে দিই আপনাদের পুরো পরিবারের নাম একদম বদনাম হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবেন না। তাই ভালোই ভালোই আমাকে বলে দিন দিলীপ ওই টাকাগুলো কোথায় রেখেছে। মোট কথা আশরাফ সেখান থেকে একটি শেয়ার নেওয়ার জন্য এসেছে। সীতা কোনোভাবে চাচ্ছিল না যে সমাজে তাদের মাথা নিচু হোক, তাদের পরিবারের অসম্মান হোক, কিন্তু কিভাবে তারা আশরাফের মুখ বন্ধ করবে। তাই সীতার সময় শরবতের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে আশরাফকে খুন করে। এমনকি আশরাফের বডিটা বাড়ির উঠানে দিলীপের যে কবর ছিল সেখানেই পুঁতে রাখে। সিন চলে যায় পরবর্তী দিন। লুক ঘুম থেকে উঠেই দেখে সুজাতা তার কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে চলে গেছে। যে জন্য লুক সুজাতার বাড়িতে গিয়ে তার মাকে বোঝায় যে আসলে আমি ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি, আর আমি এখানে বেশি দিন থাকবো না। দুবাইতে আমার অনেক কাজ আছে, খুব শীঘ্রই ওকে নিয়ে চলে যাওয়ার একটা প্ল্যান করেছি। যদিও লুক সুজাতাকে কনভিন্স করতে এসেছিল, কিন্তু অন্যদিকে সুজাতা সতীশের বাড়িতে গেলে সতীশ সুজাতাকে সত্যিটা বলে দেয় যে দিলীপই দুবাইতে চুরি করতে গিয়ে লুকের স্ত্রী সোফিকে খুন করেছিল, আর সেই বদলা নেওয়ার জন্যই লুক এখানে এসে এই সব কিছু করছে। তাই সব কিছু জানার পর সুজাতা সতীশকে নিয়ে কিছু একটা করতে চায়, যে লুককে তো কোনোভাবে থামাতে হবে। একদিকে লুক যখন নিজের পরিকল্পনায় ব্যস্ত, অন্যদিকে গতরাতে সব কিছু জানার পর দিলীপের মা সীতা শাফির পরিবারের সাথে দেখা করে যে আমাদের সন্তানরা ভুল করে যেটা করেছে তার শাস্তি তো ওরা ভোগ করেছে, কিন্তু তার জন্য তো আমাদের পরিবারকে আর নষ্ট করতে দেওয়া যায় না। পরিবারের সম্মান তো ধরে রাখতে হবে। তাই যে কোনো মূল্যে লুককে থামাতে হবে। তারা এখন একজোট হয়ে লুকের বিরুদ্ধে লড়বে। তাই তারা কিছু লোকাল গুন্ডাকে ভাড়া করে। সিন চলে যায় রাতে। লুক বাড়িতে ফিরে দেখে গেটের সামনে সুজাতা সতীশকে নিয়ে অপেক্ষা করছে। সুজাতা লুককে প্রথমে ধন্যবাদ দেয় যে আপনার জন্যই আমি দিলীপের সত্যিটা জানতে পেরেছি, নয়তো ওকে ভালোবেসে ওর প্রতি সম্মান নিয়ে আমার সারা জীবন কাটাতে হতো। বলে সুজাতা সতীশকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সীতা অনিলকে নিয়ে লুকের সাথে দেখা করে। সীতার কথা, আমার সন্তান যখন মারা গেল তখন ভেবেছিলাম ও হয়তো এবার শান্তিতে থাকতে পারবে, কিন্তু তুমি তোকে শান্তিতে থাকতে দিচ্ছ না। লুক তখন তার পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করে যে তার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল, কত স্বপ্ন ছিল, কত আশা ছিল তাদের। এক নিমিষেই দিলীপ সব কিছু শেষ করে দিয়েছিল। সেই দিলীপকে সে কিভাবে ছেড়ে দিবে? সীতার কথা, এজন্যই ও আপনার মাথা থেকে যাচ্ছে না, তাই তো? লুক বলে, আমি নিজেও চাই না ও আমার মাথা থেকে যাক। সীতা বলে, ও এত সহজে যাবে না। গ্রামের অনেক লোকজন এখন ওকে চায়, ওকে ভালোবাসে। এখনও গ্রামের লোকজন আমাকে দিলীপের মা বলে ডাকে। একজন মায়ের জন্য এর থেকে সম্মানজনক আর কি হতে পারে? লোকের কথা, মৃত ব্যক্তির নাম, তার সম্মান, ফেম, এই গ্রামের একজন মানুষের মনের মধ্যেও যদি ও থাকে, সেটা পুরোপুরি নষ্ট না করা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। সীতা তখনও বোঝানোর চেষ্টা করে যে ও তো মারা গেছে,
ও যেটা করেছে তার শাস্তি তো ঈশ্বর দিয়েছে। লুকের কথা সেটা ঈশ্বরের বদলা, আমার বদলা তো এখনো পর্যন্ত শেষ হয়নি। দিলীপের মা সীতার সাথে কথা বলে লুক এতটুকু স্পষ্টই বুঝতে পারে দিলীপ যেমনটা ছিল দিলীপের মা সীতা এবং অনিল ঠিক একই রকম। এমনকি সীতা এটাও স্বীকার করে দিলীপ যা কিছু করেছে সবকিছু শুধুমাত্র সীতার জন্য বা পরিবারের জন্য, তাদেরকে খুশি রাখতে, তাদেরকে ভালো রাখতে। সীতা যখন দিলীপের সম্পর্কে এই কথাগুলো বলছিল ঠিক তখনই দিলীপের আত্মাটা সীতার পাশে এসে দাঁড়ায়। যে জন্য লুক দিলীপের আত্মার উপর আক্রমণ করতে গেলে হঠাৎ করে যখনই অনিল সামনে এসে দাঁড়ায় লুক অনিলের চেহারার মধ্যেও ঠিক একই রকম মাস্ক দেখতে পায়। ওই যে সীতা বলেছিল আমরা দিলীপের মতোই। এজন্য লুক অনিলকে মারতে শুরু করে। আর অনিলের ভাড়া করা গুন্ডারা যখন লুকের উপর আক্রমণ করে লুক তাদেরকেও একে একে পিটিয়ে 12টা বাজিয়ে দেয়। সীতাও যে জন্য ভয় পেয়ে নিজের সন্তান অনিলকে ফেলেই বাড়িতে চলে যায়। আর অন্যদিকে সুজাতা তার ওই ফ্যাক্টরিতে আগুন দিয়ে সতীশকে সাথে নিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে যে আমার মনে হয় আমার স্বামী দিলীপকে কেউ খুন করেছে। সুজাতার কাছে যেহেতু সকল তথ্য প্রমাণ ছিল তাই সুজাতা লুকের বিরুদ্ধে কমপ্লেনটি করে যে আমার মনে হয় আমার স্বামীর অ্যাক্সিডেন্টটি কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, সেটা লুকের পরিকল্পিত অ্যাক্সিডেন্ট ছিল। আবার শশাঙ্ক থানায় এসে সব সত্যিটা বলে দেয় যে আশরাফকে তার শাশুড়ি সীতাই খুন করেছে। শশাঙ্কের কথা মতো পুলিশ পরবর্তী দিন সীতার বাড়ির উঠানের মাটি খুঁড়ে সেখানে আশরাফের বডিটি রিকভার করে। সীতাকেও অ্যারেস্ট করা হয়। এমনকি শশাঙ্কের স্বীকারোক্তিতে বালানের কেসেও অনিল খুনি সাব্যস্ত হয়। তবে ওই ঘটনার পর থেকে অনিল নিখোঁজ। আবার সুজাতাও লুকের বিরুদ্ধে কমপ্লেন করার পর লুককেও আর দেখা যায়নি। পুলিশও মনে করছে বালানের কেসে অনিলই খুনি সাব্যস্ত হবে বলে। আশরাফ যখন সবকিছু জেনে গিয়েছিল তখন নিজের সন্তানকে বাঁচাতেই সীতা আশরাফকে খুন করেছে। আর সীতা সেটা স্বীকারও করে নেয়। কিন্তু সীতা আসলে কোন ছেলেকে বাঁচানোর জন্য এটা করেছে সেটা কাউকে বুঝতে পর্যন্ত দেয়নি। সমাজে যে মানুষরা তাদেরকে সম্মান করত তারা এখন তাদেরকে ধিক্কার জানাচ্ছে, এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত আগুনে জ্বালিয়ে দিয়েছে। আবার সুজাতা যতই লুকের বিরুদ্ধে কমপ্লেন করুক না কেন এতে করে দিলীপের সত্যিটা প্রকাশ হয়ে যায়। সমাজে দিলীপেরই বদনাম হয়। এমনকি দিলীপের নাম নিশানা একদম সমাজ থেকে মুছে ফেলা হয়। লোকজন তখন বলাবলি করছিল ও তো সীতার ছেলে ছিল, সীতার ছেলে বলে এমনটা করেছে। পুরো পরিবারই একই রকম। এর মধ্যে লোক থানায় এসে স্বীকারোক্তি দেয় নিজের স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে সেই দিলীপকে খুন করেছে। মানে দিলীপের অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। আর এটা শোনার পর সীতা সহ্য করতে না পেরে থানার মধ্যে দিয়ে নিজেকে শেষ করে দেয়। আর এর মাধ্যমে লোক যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই উদ্দেশ্য সফল হয়। প্রথমে একজন মৃত ব্যক্তিকে আবারও মারল, তার নাম সমাজ থেকে একদম মুছে ফেলল, এমনকি ওর পরিবারটাকেও শেষ করে দিল। আর এটাই ছিল লুকের সবথেকে বড় প্রতিশোধ। এর মধ্য দিয়ে মুভি শেষটা হয়। তো পুরো মুভিটি দেখার পর আপনার কাছে মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। মুভিতে যেমনটা দেখানো হয়েছে ঠিক সেভাবে চিন্তা না করে আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে লুক আসলে বদলা নিতে এসেছিল। কিন্তু এখানে আসার পর যখন জানতে পারল দিলীপ মারা গেছে তখন লুক এটা মেনে নিতে পারছিল না যে সে দিলীপের উপর বদলা নিতে পারেনি। লুক যতই দিলীপের পরিবারের সংস্পর্শে যাচ্ছিল ধীরে ধীরে লুকের মনে হচ্ছিল দিলীপের পরিবারের সদস্যদের কষ্ট দিয়ে, দিলীপের ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দিয়ে সে দিলীপের আত্মাকে কষ্ট দিচ্ছে। এটা আসলে তার একটা ইমাজিনেশন ছিল, বাস্তবে এমন কিছু ছিল না। লুকের মনে হচ্ছিল দিলীপের আত্মা এতে করে কষ্ট পাচ্ছে আর এটাই ছিল তার প্রতিশোধ, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো এখানে অপ্রাকৃতিক কোনো কিছু ছিল না। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপর আপনাদের যদি কোনো থিওরি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।